আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। সারাদিন রোজা রেখে আমরা ইফতারে চেষ্টা করি সাধ্যমতো পছন্দের খাবারগুলো বানাতে। যাই বানাই না কেন সাথে এক গ্লাস শরবত কিন্তু আমাদের থাকেই। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে আমার পছন্দের 4 ধরনের শরবত তৈরি করে দেখাবো, যেগুলো চাইলে আপনারা নিজেদের ইফতারে রাখতে পারেন। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আর এই শরবতগুলো হচ্ছে লেবুর শরবত, মাঠা বা ঘোল, বেলের শরবত এবং বাদামের শরবত। চলুন তাহলে দেখে নেওয়া যাক। লেবুর শরবত বানানোর জন্য আমাদের প্রথমেই লেবু লাগবে। যে কোনো ধরনের লেবু দিয়ে আপনি শরবত বানাতে পারেন। সুগন্ধি লেবু, কাগজি লেবু, পাতি লেবু, কাঁচা বা পাকা লেবু দিয়েও কিন্তু শরবত বানানো সম্ভব। তবে পার্সোনালি আমি সবুজ বা যে বতি লেবুটা আছে সেই লেবুর শরবত খেতে বেশি পছন্দ করি। যে লেবুই নেন না কেন প্রথমে আমাদের সেটা চিপে রসটা বের করে নিতে হবে। আর রস বের করার পর চাইলে একবার ছেঁকেও নিতে পারেন। সেই সঙ্গে আজকের শরবত বানানোর জন্য আমি সরাসরি চিনি নয়, চিনি শিরা ব্যবহার করব। এতে করে শরবতটা খেতেও যেমন মজা হয় তেমনি ঝটপট শরবত তৈরিও হয়ে যায়। আর এই শিরা বানানোর জন্য যতখানি চিনি ঠিক ততখানি পানি নিতে পারেন। তবে এই শিরাটা যদি আপনি বেশি দিন সংরক্ষণ করতে চান তাতে শিরাটা পরে একটু বেশি ঘন হয়ে যায়। তাই আমি 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি এবং আরও 1/4 কাপ একটু বেশি পানি দিয়ে দিলাম, যাতে আমাদের এই শিরাটা খুব বেশি গাঢ় না হয়ে যায়। প্রথমে মিডিয়াম আঁচে চিনি পানি এক হওয়া পর্যন্ত আমি জাল করে নিব। আর চিনি গলে যাওয়ার পরও আরও 2 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব। আমাদের শিরা রেডি হয়ে গিয়েছে। শিরাটা কোনো একতার বা 2 তারের হবে না, হাতে নিয়ে দেখবেন একটা আঠালো চটচটে শিরা হবে। তারপর এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শিরাটা আপনি চাইলে সংরক্ষণ করতে পারেন। তার জন্য যে কোনো একটা বোতলে ভরে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে এটা 1 মাসেরও বেশি সময় ধরে রাখতে পারেন। প্রতিদিনের ইফতারে যখনই দরকার হবে গ্লাসের মধ্যে আপনার প্রয়োজন মাফিক একটু শিরা মিলিয়ে নিলেই কিন্তু আপনার শরবত রেডি হয়ে যাবে। তবে আপনি চাইলে অবশ্যই শিরার পরিবর্তে সরাসরি চিনি দিয়েও শরবত বানাতে পারেন। এবারে আমরা লেবুর শরবতটা তৈরি করব। তার জন্য একটা গ্লাসে প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু বরফ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেই সুগার সিরাপ। আপনি যদি মিষ্টি বেশি খান অবশ্যই আরও বাড়িয়ে নিতে পারেন। তারপরেতে যাচ্ছে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপর ঠান্ডা পানি দিয়ে একসঙ্গে গুলে নিব। আমি এখানে 1 গ্লাস তৈরি করে দেখালাম, আপনি চাইলে একইভাবে আরও বেশি করে বানাতে পারেন। আর এই লেবু শরবতটা যে কী পরিমাণ রিফ্রেশিং সেটা না খেলে বোঝা যাবে না। লেবু দিয়ে কিন্তু আরও অনেক ধরনের শরবত আপনি বানাতে পারবেন। আমার চ্যানেলে একটা ভিডিওই আছে লেবু দিয়ে 6 রকম আলাদা আলাদা শরবত বানানোর, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন চলে যাব পরবর্তী শরবত বানাতে, যেটাকে মাঠা বা ঘোল বলে, চাইলে দইয়ের শরবতও বলতে পারেন। মাঠা বা ঘোল তৈরির প্রধান উপকরণ হচ্ছে দই। টক দই বা মিষ্টি দই দুটো দিয়েই কিন্তু মাঠা তৈরি করা যায়। তবে আজকে আমি আপনাদেরকে টক দই দিয়ে এই মাঠা তৈরি করে দেখাচ্ছি। যে দইটা এখানে দেখতে পাচ্ছেন সেটা আমার ঘরে তৈরি দই। আর এই দই তৈরিতে আমি কোনো ধরনের দই বীজ অর্থাৎ আলাদা টক দই ব্যবহার করিনি। আধা লিটার কুসুম গরম দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে ঢেকে একটা বন্ধ ওভেনে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। আর সকালে এই দইটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু তুলনামূলক অনেক পাতলা এবং কিছুটা পানি পানি। আর মাঠা তৈরির জন্য এই দই একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে যে কোনো ধরনের টক দই দিয়েই কিন্তু আপনি মাঠা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে প্রপার নিয়মে একটা টক দই তৈরির রেসিপি আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবং দোকানের কেনা টক দই দিয়েও আপনি একইভাবে মাঠা বানিয়ে নিতে পারবেন। এবারে আমরা মাঠা তৈরি করে নিব। তার জন্য আমি একটা গর্তওয়ালা বাটি নিয়েছি। এবারে এর মধ্যে পুরোটা টক দই আমি ঢেলে দিচ্ছি। এখানে আধা লিটার দুধের টক দই আছে। আর যেহেতু এই দইটা বেশ পাতলা তাই প্রথমে আমি এর মধ্যে কোনো পানি দিব না। যদি আপনারা টাইট এবং ভারী বা ঘন দই ব্যবহার করেন তাহলে এই দইয়ের সঙ্গে আধা কাপের মতো পানি শুরুতে মেশাবেন, তবে পুরোটা পানি একবারে নয়। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। মাঠা তৈরিতে লবণটা একটু পরিমাণে বেশি লাগে, আমি 1.25 চা চামচ দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ।
এবং সামান্য চিনি দিতে হবে। আমি চিনির পরিবর্তে চিনি শিরা ব্যবহার করছি। লেবুর শরবতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই চিনি শিরা তৈরি করতে হয়। প্রায় 4 টেবিল চামচের মতো চিনি শিরা আমি এখানে দিলাম। তবে চাইলে চিনি শিরার পরিবর্তে 2 টেবিল চামচ চিনিও আপনি এখানে ব্যবহার করতে পারেন। খুব বেশি মিষ্টি কিন্তু মাঠা তৈরিতে দেয়া লাগে না। এছাড়া আমাদের লাগবে লেবুর রস। আমি এরকম ছোট সাইজের 1.5টা লেবুর রস দিয়ে দিব এই দইয়ের মধ্যে। যেহেতু দইটা আমি লেবুর রস দিয়েই কেটেছি, তাই 1.5টা লেবু দিচ্ছি। আপনি চাইলে পুরো 2টো লেবু দিয়ে দিতে পারেন যদি সাইজটা এরকম ছোট হয়। এইবারে এই সব কিছু একসঙ্গে ভালো করে ঘেটে নিতে হবে। চাইলে ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিব। তবে এই মাঠা তৈরিতে কোনো ধরনের ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের দরকার নেই। এরকম একটা হুইস্ক হলেই এনাফ। প্রথমেই সব কিছু একসঙ্গে খুবই ভালো করে ফেটে নিতে হবে। দই এবং দইয়ের ভেতরে থাকা পানি একসঙ্গে মিশে মিশ্রণটা কিন্তু বেশ পাতলা পাতলা হয়ে যাবে। সেই পর্যায়ে আমাদেরকে চেক করে দেখতে হবে যে মিশ্রণটা কতটা ঘন আছে এবং তার অনুপাতে আমাদেরকে পানি ব্যবহার করতে হবে। শুরুতেই যদি আপনি অনেকটা পানি দইয়ের সঙ্গে দিয়ে দেন, তাহলে সেটা মেশাতেও যেমন অসুবিধা হবে, তেমনি পানি বেশি হয়ে মাঠাটা অনেক পাতলাও হয়ে যেতে পারে। দইটা খুব ভালোভাবে ফেটা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি বরফ কুচি। চাইলে এর পরিবর্তে ঠান্ডা পানিও দেওয়া যেতে পারে, তবে বরফ আর পানি মিলিয়ে দিলে মাঠাটা খেতে অনেক ভালো লাগে। সেই সঙ্গে যে বাটিতে আমরা দই বানিয়েছিলাম সেই বাটির আধা বাটি মতো পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার দইটা অনেক পাতলা ছিল, তাই পানির পরিমাণ আমি কম দিচ্ছি। তাছাড়া বরফ গলেও কিন্তু পানি হবে। এই জন্য টোটাল আমি এখানে 2 কাপের মতো পানির ব্যবহার করেছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে, বরফ কুচিগুলো কিছুটা গলে যাওয়া পর্যন্ত। এবং এই পর্যায়ে চেক করে দেখতে হবে ঘনত্ব ঠিক আছে কিনা। আর সেই সঙ্গে একটুখানি আপনি চেখেও দেখবেন যে লবণ চিনি সব কিছু পরিমিত আছে কিনা। আমার কাছে একটু লবণ কম লেগেছিল, তো আমি আরও একটু লবণ দিয়ে আবারও একসঙ্গে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর হাত দিয়ে এইভাবে ডাল ঘুটনির মতো ঘুরিয়ে ঘুরিয়ে ফেটলে এই মাঠার মধ্যে বেশ সুন্দর একটা ফেনার সৃষ্টি হয়। তাছাড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের মাঠা বানানো হয়ে গিয়েছে। ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একদম দুধের মতো হবে। নর্মাল দুধ যেমন ঘনত্বের থাকে তেমন। পানির মতো খুব বেশি পাতলাও না, আবার বোরহানির মতো অনেক বেশি ঘনও না। এই মাঠা তৈরি হয়ে যাওয়ার পর আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে রাখতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই এইভাবে ভালো করে বার কয়েক ঘেটে নিতে হবে। এছাড়া পরিবেশনের সময় চেষ্টা করবেন গ্লাসে কিছুটা বরফ কুচি বা বরফের টুকরো নিয়ে তার উপরে ঠান্ডা মাঠা ঢেলে দিতে। এইভাবে পরিবেশন করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর মাঠাটা অনেক বেশি সময় ধরে ঠান্ডা থাকে। আর একটু ওপর থেকে যদি আপনি ঢালেন তাহলে গ্লাসের উপরে ফেনাটা জমা হয়, দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজার। ব্যাস তৈরি হয়ে গেল অল্প উপকরণে ঝটপট মাঠা। 3 নম্বরে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেলের শরবত, যেমন হেলদি তেমন টেস্টি। আমি এখানে মাঝারি সাইজের একটা পাকা বেল নিয়েছি এবং টাক বেলের মতোই এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। যে কোনো কিছু দিয়ে এইভাবে কয়েকবার বাড়ি দিলে এটা ফেটে যাবে। আমি ছুরির পেছন দিকটা ব্যবহার করছি। আপনি চাইলে ধরে একটা আছাড়ও দিতে পারেন। এই যে খুলে গেল। এইবারে ভেতরের মাংসের অংশটা বের করে নেয়ার পালা। হাত দিয়ে করার থেকে একটা চামচ নিলে খুবই সুবিধা হয়। ভেতরের মাংসের অংশটা এভাবে চামচ দিয়ে বের করে নেয়ার পরে খোলের সঙ্গে আলাদা যে মাংসটা লেগে থাকে সেটাকেও এইভাবে কিপ্টের মতো একটু আপনাকে চেঁচে চেঁচে নিতে হবে। এত উপকারী একটা ফল শুধু শুধু নষ্ট হতে তো আর দেয়া যায় না। এবারে শরবত বানানোর পালা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আপনার যতটুকুন বেল সেই বুঝে পানিটা দিবেন, অর্থাৎ বেল আর পানিটা সমান সমান থাকলেই ভালো হয়। পরে দরকার হলে আরও দিয়ে নিতে পারেন। যদি মনে করেন বেলটা একটু শক্ত তাহলে পানিতে 5-10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, নরম হয়ে যাবে। আমার বেলটা একদম পাকা ছিল, তাই আমি আর অপেক্ষা না করে এই পানির মধ্যে বেলটাকে চটকে নিতে থাকলাম। এতে করে বেলের ভেতরে যে আঁশ এবং বিচি আছে তার গা থেকে এর মাংসল অংশ বা কাঁচটা আলাদা হতে শুরু করবে।
এইভাবে করে ভালো করে আগে কিছুক্ষণ এটাকে চটকে নিয়ে যখন দেখবেন যে আঁশ থেকে কাঠটা বের হয়ে যাচ্ছে তখন এইভাবে চিপে আঁশগুলোকে ফেলে দিতে হবে এবং একটু সময় নিয়ে কয়েকবার করে এইভাবে হাত দিয়ে একটু বেছে বেছে বিচি এবং আঁশগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে। হাত দিয়ে যতটুকু সম্ভব আমি এই কাঠ থেকে আঁশ এবং বিচিটা আলাদা করে ফেলেছি, কিন্তু আপনি যদি একদম স্মুথ আর ঝামেলাবিহীনভাবে জুসটা খেতে চান সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে এইভাবে একটু চেলে নিতে পারেন। এতে করে এর ভেতরে ছোট ছোট যেসব আঁশ যেটা হাত দিয়ে সরানো সম্ভব হয়নি সেটা আলাদা হয়ে যাবে। আমি এখানে একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করছি, আপনি চাইলে চালনিতেও এটা করতে পারেন। আর শেষের দিকে এইভাবে একটু ঘষে ঘষে তারপরে ছেঁকে নেবেন, এতে করে আঁশের গায়ে যে দানা দানা বেল লেগে থাকে সেটাও এই ছিদ্র দিয়ে নিচে পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট আঁশ যেটা আমি হাত দিয়ে তুলতে পারিনি সেটা আলাদা হয়ে গেল। আর এভাবে যদি ছেঁকে নেন তাহলে আপনার শরবতটা খেতে যেমন অসুবিধা হবে না আর খেয়েও শান্তি পাবেন। এইভাবে করে পুরোটা কাঠ আমি ভালো করে ছেঁকে আঁশটা আলাদা করে নিব। আপনারা চেষ্টা করবেন এভাবে ছেঁকেই কাঠটা বের করতে, ভুলেও এটাকে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা একেবারেই ভালো হবে না। আমার পুরোটা কাঠ বের করা হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে চিনি মেশাবো। চিনিটা আসলে ডিপেন্ড করে আপনার বেলটা কতটা মিষ্টি তার উপর। তাছাড়া আপনি যদি বেশি ঘন শরবত খান সেক্ষেত্রে আপনার চিনির পরিমাণ একরকম লাগবে, আবার পাতলা শরবত মানে পানি বেশি দিলে তাতে চিনির পরিমাণ আরেক রকম লাগবে। এজন্য আপনার পছন্দ মতো আপনি কতটুকু ঘন বা পাতলা রাখবেন এই শরবতটা এবং বেলটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে একটু একটু করে চিনি দিবেন আর ভালো করে মিলিয়ে নেবেন। আমি আরো একটু এক্সট্রা পানি এতে মিশিয়েছি এবং আমার কাছে এখন মনে হচ্ছে শরবতের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। ব্যাস তৈরি হয়ে গেল জাদুকরি গুণের অধিকারী পাকা বেলের শরবত, যা নানা রকম রোগবালাই দূর করতে সাহায্য করে। আর বানিয়ে রাখা শরবত আপনি চাইলে 2 দিন পর্যন্ত ফ্রিজের নরমাল চেম্বারে সংরক্ষণ করতে পারেন। বাসায় যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে ভুলিয়ে ভালিয়ে হলেও একটু এই শরবত খাওয়ানোর চেষ্টা করবেন, যা ওদের জন্য খুবই উপকারী। এইবারে একটু ট্যাঙ্গি টেস্টের আপনাদের এই বেলের শরবতটা করে দেখাবো। নর্মাল যে শরবতটা বানালাম চিনি সহ সেটার মধ্যেই একটু লেবুর রস, একটু বিট লবণ আর সামান্য একটু লবণ মিশিয়ে নিব। এই তিনটায় আপনার নিজস্ব স্বাদের উপরে নির্ভর করে মেশাবেন, অর্থাৎ আপনি একটু মিশিয়ে দেখবেন, যদি দরকার হয় তাহলে আরো একটু অ্যাড করে দিতে পারেন। ব্যাস একটু ডিফারেন্ট, একটু টক টক, একটু অন্যরকম স্বাদের বেলের শরবত। সবশেষে তৈরি করে দেখাচ্ছি বাদামের শরবত, একবার বানিয়ে দেখুন, খুবই মজার খেতে। আজকের বাদামের শরবত তৈরি করতে আমি ব্যবহার করছি কাঠবাদাম বা আমন্ডস। এখানে আমি 100 গ্রাম কাঠবাদাম নিয়েছি, যেটা প্রায় 1 কাপের মতো। এখন প্রথমে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর এজন্য আমি গরম পানি ব্যবহার করছি। 1 ঘন্টা আমি গরম পানিতে এটাকে ভিজিয়ে রাখবো। আপনি চাইলে নর্মাল পানিতে আরও বেশি সময় বা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, আর হাতের সময় কম থাকলে 2 মিনিট এটাকে চুলায় ফুটিয়েও নিতে পারেন। এর কারণ হচ্ছে যাতে করে এর খোসাটা খুব সহজে ছিলে নেওয়া যায়। দেখুন ঘন্টাখানেক পরে গরম পানিতে ভিজিয়ে রাখার পর কত ইজিলি এই খোসাটা উঠে আসছে। যদি আপনি ফুটিয়ে নেন তাতেও এরকম নরম হয়ে উঠে আসবে, আবার সারা রাত বা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও দেখবেন যে খোসাটা এভাবে এড়িয়ে নেওয়া যাচ্ছে। তখন এটার খোসাটা ভালো করে এড়িয়ে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবারে এটাকে একটু পেস্ট করে নিতে হবে, আপনি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, আমি গ্রাইন্ডারে করছি। তারপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি একসঙ্গে দিবেন না, তাহলে বেশি ভালো করে মিহি বা পেস্টটা হবে না। এবার এটাকে চালিয়ে নিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। 1 মিনিটের মতো আমি ব্লেন্ডারটা চালিয়ে এবার এটাকে দেখে নিচ্ছি ঠিকমতো পেস্ট হলো কিনা। ছোট ছোট কিছু যদি দানা থেকে যায় সমস্যা নেই, আমরা আরেকবার এটাকে পেস্ট করতে পারবো। দেখুন পানির সঙ্গে মিশে গিয়েছে এবং এটা প্রায় লিকুইড দুধের মতোই দেখা যাচ্ছে। এবার আমরা এটাকে ছেঁকে নিব।
আর এই জন্য আমি এখানে একটা বড় বোল নিয়েছি আর সাথে নিচ্ছি কাপড়ের একদম ছোট ছিদ্রওয়ালা জালি। আপনি চাইলে কিন্তু সুতি কাপড়ও ছেঁকে নিতে পারেন যদি আপনার এরকম ছাঁকনি না থাকে। তারপর আমি সেই ব্লেন্ড করা বাদামটা পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর ভেতর থেকে একদম স্মুথ যে লিকুইডটা সেটা বের করে নিব এবং ওপরে যে আঠা বা একটু ছাবা ছাবা অংশ থেকে গিয়েছে সেটাকে আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পেস্টের মতো আছে, তবে এটাকে কিন্তু আমরা আরও একবার পেস্ট করে নিব কারণ এর ভেতর থেকে আরও কিছুটা মিল্ক আমরা পাবো। তো একবারে করলে যেটা হবে পুরোটাই ওয়েস্ট হবে। আমি সেকেন্ডবার আরও 1 কাপ পানিতে ওই পেস্টটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি আবার। তারপর এটাকেও ছেঁকে নিচ্ছি এবং দানা দানা অংশগুলোকে বাদ দিয়ে দিব। আর ছাঁকনির উপরে যেটা জমা হচ্ছে আপনি চাইলে এটাকে ফেলে দিতে পারেন, তবে এটাকে চিনি দিয়ে বা একটু দুধের সঙ্গে মিলিয়ে হালুয়া বানাতে পারেন, সেটা খেতে অনেক মজা লাগবে। আবার চিকেন বা অন্য যে কোনো মাংস রান্নাতে গ্রেভিটাকে ঘন করতেও কিন্তু এই পেস্টটা ব্যবহার করা যাবে। এভাবে চেপে চেপে যতটা সম্ভব আমি ভেতর থেকে রসটা বের করে নিলাম আর এটা এখন আমি সরিয়ে নিচ্ছি। আর এই যে বাটিতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আমন্ড মিল্ক। এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, খুবই হেলদি একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের জন্য। ওদেরকে পছন্দ মতো ফ্লেভার আর সামান্য সুইট দিয়ে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। যাই হোক, আজকে আমরা এটা দিয়ে শরবত বানাবো আর এই জন্য একটা কড়াইতে আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম। এখানে প্রায় 550 গ্রামের মতো চিনি আছে, সাথে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 কাপ পানি ব্যবহার করছি, 2 কাপ আমি পেস্ট করতে আর এখানে দিলাম 1 কাপ। তারপর এর মধ্যে ফ্লেভার অ্যাড করার পালা। চাইলে দোকান থেকে কেনা ফ্লেভার অ্যাড করতে পারেন অথবা সহজ সমাধান এরকম 2টো এলাচ দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার হবে। এবার মিডিয়াম হাই আছে এটাকে নেড়ে চেড়ে আমি বলক তুলে নিব এবং চিনিটা যাতে খুব ভালো করে মিশে যায় এবং শিরাটা কিছুটা ঘন হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম হাই হিটে আমি এটাকে জাল করেছি এবং আমাদের শিরাটা রেডি। এবার আমি এর মধ্যে সেই আমন্ড মিল্ক বা বাদামের দুধটা ঢেলে দিচ্ছি। তারপর এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম হাই আঁচেই এটাকে আমি আরও 5 মিনিট জাল করব। বাদামের যে দুধটা আমরা তৈরি করেছি তার মধ্যেও পানি আছে, সো আমাদের এই মিশ্রণটাকে আরেকটু ঘন করে নিতে হবে আর মিডিয়াম হাই আছে 5 মিনিট জাল করলেই সেটা হয়ে যাবে। 5 মিনিট পরে আমাদের বাদামের শরবতের যে সিরাপটা সেটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এর ভেতরে যে এলাচগুলো আছে এগুলোকে আমি তুলে নিচ্ছি, এগুলোর আর আমাদের দরকার নেই, ফ্লেভার যা ছড়ানো সেটা হয়ে গিয়েছে। আর এখন যেটা করতে হবে, চুলা থেকে আমি হাঁড়িটা নামিয়ে নিব এবং এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিব, একদম ঠান্ডা করে তারপরে এটাকে সংরক্ষণ করতে হবে। আমাদের সিরাপটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে একটু এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ঘন, অনেকটা ভাতের যে মাড় হয় একটু ঘন মাড়, ঠিক ততটাই ঘন এবং এটা কিন্তু খুব মিষ্টি হবে কারণ এর মধ্যে আমাদের প্রায় 2 কাপের মতো চিনি গিয়েছে। তারপর এটাকে আপনি যে কন্টেনারে বা যে জারে সংরক্ষণ করতে চান তাতে ঢুকিয়ে নেবেন। আমি একটা ফানেলের সাহায্যে করলাম যাতে বাইরে না পড়ে যায় এবং নর্মাল ফ্রিজে এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। রোজার সময় যখন আপনার দরকার হবে ইফতারের আগে জাস্ট গ্লাসে আপনি এভাবে সার্ভ করতে পারেন। আমি কিছু আইস কিউব দিলাম, সাথে 1 টেবিল চামচের মতো সেই বাদামের সিরাপটা দিলাম এবং দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাদামের শরবত। চাইলে একটু নেড়ে দিতে পারেন, না নাড়লেও কোনো সমস্যা নেই। আর যদি মেহমান থাকে তাহলে ওপর দিয়ে আপনি চাইলে একটু স্যাফরন ছিটিয়ে দিতে পারেন, দেখতে আরও আকর্ষণীয় লাগবে। আর যতটুকু আমি বানালাম এতে প্রায় 25 থেকে 30 গ্লাস পর্যন্ত বাদামের শরবত তৈরি করা সম্ভব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। নেক্সট এপিসোডে আরও কিছু ড্রিঙ্কসের রেসিপি নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।